আজকের বিশেষ নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডাইং ডিটেকটিভ। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডাইং ডিটেকটিভ। হ্যাপি লিসেনিং। শার্লক হোমসের বাড়ির মালকিন মিসেস হাডসন বেচারির একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল ওই রকম একখানা ভাড়াটাকে বাড়ি ভাড়া দিয়ে। একে তো রাজ্যের আজে বাজে লোক হানা দেয় দোতলার ফ্ল্যাটে, তার উপর ভাড়াটের সৃষ্টি ছাড়া ক্যাপামিয়ার উল্টোপাল্টা অভ্যাসের দরুন নিশ্চয়ই ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছিলেন ভদ্রমহিলা। একদিকে যেমন অবিশ্বাস্য রকমের অগোছালো, অন্যদিকে তেমনি রাত বিরেতে গান বাজনার বদ অভ্যাস। এছাড়াও আছে ঘরের মধ্যে বসে রিভলভার ছুড়ে লক্ষ্য পরীক্ষা করা, আর দুর্গন্ধময় বিভিন্ন কেমিক্যাল এক্সপেরিমেন্ট করা। পক্ষান্তরে টাকা কড়ি দেওয়ার ব্যাপারে রাজা রাজরার মতো হাবভাব হোমসের। এত টাকা ভাড়া বাবদ সে গুনেছে, আমার তো মনে হয় সেই টাকায় অনায়াসে বাড়িটা কিনে নিতে পারত সে। শার্লক হোমস যে মিসেস হাডসনের শ্রদ্ধার পাত্র আমি তা জানতাম বলে আমার বিয়ের দ্বিতীয় বছরে যখন ভদ্রমহিলা আমার বাড়ি বয়ে এসে হোমসের করুণ অবস্থা বর্ণনা করলেন, তখন উৎকর্ণ না হয়ে শুনে পারলাম না। মিসেস হাডসন জানালেন হোমস মরতে বসেছে, 3 দিন ধরে তিল তিল করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর একটা রাত পোহাবে বলে মনে হয় না। ওদিকে ডাক্তারও রাখতে দেয়নি তাকে। এক্ষুনি না গেলে আর জীবিত দেখতে পাবো কিনা সন্দেহ। ভীষণ ভয় পেলাম। হোমসের শরীর যে এত খারাপ হয়েছে কিছুই জানতাম না। কোট আর টুপি নিয়ে সেই মুহূর্তে বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে শুনলাম বাকি কাহিনী। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন ম্লান আলোয় ঘরের মধ্যে দেখলাম সেই শোচনীয় দৃশ্য। বিছানায় শুয়ে ছটফট করছে শার্লক হোমসের দীর্ঘ শীর্ণ কঙ্কালসার মূর্তি। কঠোরগত 2 চোখের চাহনি আমার উপর পড়তেই আমার মেরুদণ্ড বরাবর এক হিমস্রোত বয়ে গেল। এ কি দেখছি আমি? এ কি আমার বন্ধু প্রিয় শার্লক হোমস? এ কি হাল হয়েছে তার? ঠোঁটের 2 কোণে কালচে ফেনা জমে গেছে, জ্বরের ঘোরে দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে এসেছে। লেপের ওপর কঙ্কালসার হাতের আঙুলগুলো রোগীর মতো থরথর করে কাঁপছে। মাঝে মাঝে তার কাতরানি ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। আমি ঘরে ঢুকতে আমায় চিনতে পেরেছে বলে মনে হলো। সে ক্ষীণ কণ্ঠে বলল, মাই ডিয়ার ওয়াটসন, সময় বড়ই খারাপ যাচ্ছে। হোমস! ওর দিকে এগোতেই ভীষণ তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল হোমস, কাছে আসবে না, একদম কাছে আসবে না, আর তাই যদি চাও গেট আউট অফ মাই হাউস। কোনো বিপদে পড়লে চিরকালই এমন মেজাজ দেখায় হোমস। ভেবাচাকা খেয়ে বললাম, কিন্তু কেন? কেন আবার? আমার ইচ্ছে, সেটাই কি যথেষ্ট নয় ওয়াটসন? ঠিকই বলেছেন মিসেস হাডসন। আগের মতোই হুকুম চালিয়ে যাচ্ছে হোমস। কারো হুকুমে চলতে সে রাজি নয়, কিন্তু এই ছোট্ট হুকুমটা চালাতে গিয়ে যেভাবে উত্তেজিত হয়ে পড়ল সে, সেটা দেখে একটু খারাপ লাগলো। আরে আরে, আমি তো তোমাকে একটু হেল্প করতে চাইছিলাম। সেই জন্যই যা বলি তাই করো, তাতেই বেশি কাজে দেবে। বেশ তো, বলো। একটু যেন নরম হলো হোমস। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, রাগ করলে না তো? হায় রে, এই অবস্থায় কাউকে দেখে তার উপরে রাগ করা যায়? ফের বলল সে, ওয়াটসন, তোমার ভালোর জন্যই কাছে আসতে বারণ করলাম। আমার ভালোর জন্য? হ্যাঁ, আমি তো জানি আমার কি হয়েছে। সুমাত্রার কলিদের রোগ।
এ বড় মারাত্মক রোগ ওয়াটসন, কেউ বাঁচে না। আর তার চেয়ে বড় কথা, এই সাংঘাতিক রোগ ভীষণ ছোঁয়াচে। ওলন্দাজরা এই রোগের কথা জানে, কিন্তু বাঁচবার পথ আজও বের করতে পারেনি। হার বার করে আঙুল নাড়তে নাড়তে জ্বরের ঘোরে অতি দ্রুত যেন প্রলাপ বকে চলল হোমস। খবরদার, কাছে আসবে না, দারুণ ছোঁয়াচে রোগ, দূরে থাকো, দূরে থাকো। হোমস, ছোঁয়াচে রোগ বলে আমার কর্তব্য করতে দেবে না? অচেনা মানুষও যদি ছোঁয়াচে রোগ নিয়ে আসে, তো সেখানে আমি পিছুপা হই না। আর তুমি হলে আমার সবচেয়ে কাছের বন্ধু। এই বলে যেই এগোতে গেছি, অগ্নিময় দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল হোমস, ওয়াটসন, আর এক পা এগোলে ঘর থেকে বের করে দেব। নো মোর আর্গুমেন্টস, ইজ দ্যাট ক্লিয়ার? হোমসকে আমি বরাবরই মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করি, তাই কখনো তার অনিচ্ছায় কোনো কাজই করি না, তা সে যত প্রিয় আদেশই হোক না কেন। কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখন তার হুকুম মানতে আমি রাজি নই। রোগীর ঘরে ডাক্তারই সর্বে সর্বা। এখন আমি তার বস, কর্তব্য আমাকে করতেই হবে। বললাম, হোমস, অসুখে পড়লে প্রতিটা রোগী শিশুর মতো আচরণ করে, তখন তাকে সেইভাবে ট্রিট করা উচিত। কাজেই এখন তোমার ইচ্ছে অনিচ্ছের আমি ধার ধারি না। তোমার পালস আমাকে চেক করতেই হবে, এছাড়া ওষুধপত্রের ব্যবস্থাও তো করতে হবে। বিষাক্ত দৃষ্টিতে চাইল হোমস। বলল, ঠিক আছে, তাহলে এমন কোন ডাক্তার ডাকবো যার উপর আমার আস্থা আছে। তার মানে আমার উপরে তোমার আস্থা নেই? তোমার বন্ধুত্বে আস্থা আছে, ডাক্তারি বিদ্যেতে নেই। সামান্য জেনারেল প্র্যাকটিশনার তুমি, কতটুকুই বা অভিজ্ঞতা ওয়াটসন? আর ওই অতি মামুলি ডিগ্রি নিয়ে ডাক্তারি করো? তোমার কথাগুলো শুনতে কষ্ট হবে, কিন্তু বলতে তুমি বাধ্য করলে। মনটা সত্যি খারাপ হয়ে গেল। বললাম, হোমস, তোমার মুখে এই কথা কোনোদিন শুনবো কল্পনাও করিনি। বেশ, আমার বিদ্যে বুদ্ধিতে যদি তোমার আস্থা না থাকে, তো লন্ডন শহরের সেরা ডাক্তারদের ডেকে আনছি। স্যার জেসপার মেক বা বেনেরস ফিশার বা এনি অব দ্য বেস্ট মেন ইন লন্ডন, এখনই তাদের মধ্যে কাউকে ডেকে আনছি। কিন্তু না, চোখের সামনে তোমাকে এইভাবে কষ্ট পেতে আমি দেব না। ঠিক আছে, তাহলে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি তোমার বিদ্যের দৌড় কত কম। তাপানুলি জ্বরের নাম কখনো শুনেছ? জানো কি ব্ল্যাক ফরমাশা রোগ কি? জীবনে নাম শুনিনি। রাজ্য দেশে এরকম অনেক অজানা ভয়ঙ্কর রোগ আছে ওয়াটসন। কেউ কেউ তার খবর রাখে। আমি জেনেছি রোগগুলো অপরাধ সংক্রান্ত বলেই, আর সেই তদন্ত করতে গিয়েই আমিও রোগীর কবলে জড়িয়ে পড়েছি। প্রত্যেকটা শব্দ অতি কষ্টে থেমে থেমে দম নিয়ে কোনো মতে বলল হোমস, তাই বলছিলাম, তুমি পারবে না আমায় ভালো করতে? বেশ তো, ট্রপিক্যাল রোগের সেরা বিশেষজ্ঞ ডক্টর এনস্ট্রেন এখন লন্ডনে আছেন। তোমার সঙ্গে তার আলাপও আছে। তোমার এই বাজে কথায় সময় নষ্ট না করে আমি তাকে ডাকতে চললাম। বলে পা বাড়ালাম দরজার দিকে। এই রকম চমক আমি জীবনে কখনো পাইনি। আচম্বিতে মৃত্যুপথের প্রতীক শার্লক হোমস বাঘের মতো লাফ দিয়ে উঠল বিছানা থেকে। আমার আগেই ছুটে গেল দরজার সামনে। করাত করে তালা হেঁটে চাবিটা হাতে নিয়ে ফেরকে আছড়ে পড়ল বিছানার ওপর। তারপর হাঁপাতে হাঁপাতে সে নেতিয়ে রইল বিছানার সঙ্গে। কিছুক্ষণ পর বলল, ওয়াটসন, এখন 4টে বাজে। ঠিক 6টার সময় ছাড়া পাবে ঘর থেকে। চাবিটা গায়ের জোরে কাছ থেকে নিতে চেও না। যেখানে আছে সেখানেই থাক। কিন্তু হোমস, এ যে বদ্ধ পাগলামি। আই প্রমিস ওয়াটসন, এক্সাক্ট 2 ঘন্টা পরে তোমায় ছেড়ে দেব, ঠিক 6টায়।
কে রাজি? রাজি না হয়ে তার উপায় দেখছি না। কাছে এসো না, দূরে থাকো। আর শোনো, লন্ডন শহরে একজনই আছেন যে আমাকে কিছুটা স্বস্তি দিতে পারে, তবে সেটা তুমি যাদের কথা বললে না, তাদের মধ্যে কেউ নয়। যার কথা আমি তোমায় বলবো তার কাছে তুমি যাবে। নিশ্চয়ই যাব। এই তো এতক্ষণে বুদ্ধিমানের মতো কথা বললে। নাও, 6টা পর্যন্ত বই পড়ো। এখন আর কথা বলবার শক্তি আমার নেই। ঠিক 6টায় আবার কথা বলবো। কিন্তু তার আগেই আঁতকে উঠলাম হোমসের বর্জনাতে। ঘটনাটা ঘটল এইভাবে যে দেখলাম মুখ পর্যন্ত লেপ চাপা দিয়ে বোধহয় ঘুমাচ্ছে হোমস। মনের এই অবস্থায় বই পড়া যায় না, তাই ঘুরে ঘুরে দেয়ালে ঝোলানো কুখ্যাত ক্রিমিনালদের ছবি দেখতে দেখতে এক সময় পৌঁছলাম ম্যান্টেল পিসের সামনে। দেখলাম খান কয়েক বাইক, তামাকের থলি, ইনজেকশন নেওয়ার সিরিঞ্জ, কাগজ কাটা ছুরি, রিভলভারের কার্তুজ এবং অন্যান্য হাবিজাবি জিনিসের স্তূপের মধ্যে পড়ে আছে একটা সাদা কালো আইভরি কৌটো। হাতির দাঁতের ভারী সুন্দর কৌটোটা দেখে যেই হাত বাড়িয়েছি, ধরা ওয়াটসন! অমনি বিকট এক বিভৎস চিৎকারে গায়ের রক্ত হিম হয়ে গেল আমার। ভয়াবহ সেই আর্তনাদ রাস্তার লোকেও শুনেছিল নিশ্চয়ই। সেই আর্তনাদে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল আমার। ফিরে দেখি বিকৃত উন্মত্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার অসুস্থ বন্ধু। কৌটোটা হাতে নিয়ে পক্ষাঘাত রোগীর মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একটু পদেই হোমসের আদেশ কানে এলো, নামিয়ে রাখো ওয়াটসন, যেখানকার জিনিস এক্ষুনি রেখে দাও সেখানে। ভীষণ ঘাবড়ে কি হাবিজাবি স্তূপে কৌটোটা রেখে দিতেই পরম স্বস্তিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফের বালিশে এলিয়ে পড়ল হোমস। বলল, ওয়াটসন, আমি চাই না আমার জিনিসপত্রে কেউ হাত দিক। তুমি সেটা জানো, আর জানা সত্ত্বেও আমাকে মারতে বসেছ। আমার সহ্য শক্তির বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছ তুমি। ডাক্তার হয়ে আমাকে পাগলা গারদে ঢোকানোর চেষ্টা করছো। বসো, এক্ষুনি বসো বলছি। একটু চিরতে দাও আমাকে। এই ঘটনার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। হোমসের কথাবার্তা চিরকালই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সেই মুহূর্তে ওর সেই ক্ষিপ্রতা, ওর সেই উত্তেজনা থেকে স্পষ্ট বোঝা গেল মস্তিষ্কের সুস্থতা একেবারেই হারিয়েছে হোমস। শরীর যাই যাক, মস্তিষ্কের ও মনের এই দুরবস্থা সহ্য করা যায় না। 2 ঘন্টা পার না হওয়া পর্যন্ত বসে রইলাম চুপচাপ। 6টা বাজতেই ঠিক আগের মতো জড়াগ্রস্ত বিকারের ঘরে উত্তেজিত গলায় বলল, ওয়াটসন, খুচরো পয়সা আছে পকেটে? আছে। সিলভার আছে কি? বেশ কিছু। আধ ক্রাউন কটা? 5টা। মাত্র? খুবই কম। যাকে ঘড়ির পকেটে রাখো আধ ক্রাউন গুলো। বদ্ধ উন্মত্ততা তাতে সন্দেহ নেই। মাথার একদম ঠিক নেই ওর। গ্যাসের আলোটা জ্বালাও ওয়াটসন, অর্ধেকের বেশি না। খুব সাবধান। চমৎকার হয়েছে। না না, জানালার খড়খড়ি বন্ধ করার দরকার নেই। এবার দয়া করে খান কয়েক চিঠি আর কাগজ এনে আমার হাতের কাছে রাখো। হ্যাঁ, ওই টেবিলটায় রাখো। থ্যাঙ্কস। এবার মেন্টাল পিস থেকে কিছু হাবিজাবি জিনিস এনে রাখো তো। চমৎকার হয়েছে ওয়াটসন। ওই সুগার কিউবস তোলার চিমটেটা ওইখানে আছে। হ্যাঁ, ওটা দিয়ে আইভরি কৌটোটা তুলে এনে রাখো কাগজের ওপর। অপূর্ব। এবার যাও, 13 নম্বর লোয়ার পার্ক স্ট্রিট থেকে মিস্টার কালভার্টন স্মিথকে ডেকে আনো। হোমসের প্রলাপ শুনে এই অবস্থায় ওকে ফেলে যাওয়া যে বিপজ্জনক তা হারে হারে বুঝতে পারছিলাম, তাই ডাক্তার ডাকার উৎসাহ উবে গিয়েছিল আমার। যাই হোক,
আগে ডাক্তারের নাম শুনেও ক্ষেপে উঠছিল, এখন তবু একজনকে ডাকতে বলছে। কিন্তু অসুবিধে হলো এই নাম জীবনে আমি কখনো শুনিনি। হোমসকে সেই কথা বলতেও বলল, কি করে শুনবে ওয়াটসন? এই রোগের সেরা বিশেষজ্ঞ বলতে যাকে বোঝায় তিনি কোনো ডাক্তার নন, চাষবাসের কাজ করেন সুমাত্রায়। ডাক্তার পাওয়া যাওয়া সেখানে দুষ্কর, তাই নিজেই রোগটা নিয়ে গবেষণা করেনি। ভদ্রলোক বড় বিচক্ষণ ব্যক্তি ওয়াটসন, ঘড়ি ধরে কাজ করেন, সব ব্যাপারে নিয়ম মেনে চলেন। 6টার আগে গেলে তাকে পেতে না। রোগটা নিয়ে উনি শখের খাতিরই গবেষণা করছেন বলেই তোমাকে পাঠাচ্ছি তার কাছে। বুঝিয়ে সুচিয়ে যেভাবেই হোক তাকে নিয়ে এসো আমার কাছে। কি কষ্টে যে এতগুলো কথা বলে গেল হোমস, চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না। তাছাড়া এই 2 ঘন্টার মধ্যে আরো অবনতি ঘটেছে ওর চেহারার। বিন্দু বিন্দু ঘাম চকচক করছে কালচে কপালে। মেজাজ অবশ্য আগের মতোই আছে। না, দেখছি শেষ মুহূর্ত পর্যন্ত ওর এই নবাবী মেজাজ চালিয়ে যাবে। কারো কাছে মাথা নিচু করতে রাজি নয় সে। ফের বলল, আমাকে যেরকম তোমার মনে হচ্ছে, তোমার কথাই তারও যেন সেই রকম মনে হয়। বলবে আমি মরতে চলেছি, শরীর বিছানায় মিশে গেছে, পাগলের মতো প্রলাপ বকছি। জানো, মাঝে মাঝে ভাবি আমাদের মস্তিষ্কের কত বিভাগ, কি এই আশ্চর্য ক্রিয়াকলাপ। ও হ্যাঁ, কি যেন বলছিলাম ওয়াটসন? ওই মিস্টার কালভার্টন স্মিথের কাছে গিয়ে কি বলবো সেটা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এখন আর আমার বাঁচা মরা সব নির্ভর করছে ওই একজনের উপর। তুমি তাকে বুঝিয়ে বলবে, তাকে এখানে নিয়ে আসবে। আমার উপর তিনি চটে আছেন। তার ভাইপোর একটা ব্যাপার, একটা বিশ্রী জিনিস আমি আজ করেছিলাম। শেষকালে ভয়ানকভাবে মারা যায় ছেলেটা। সেই থেকে আমার নাম পর্যন্ত সইতে পারেন না তিনি। তুমি তাকে ঠান্ডা করবে, হাতে পায়ে ধরবে, যেভাবেই হোক ওয়াটসন, তাকে এখানে নিয়ে আসবে। আমাকে বাঁচানোর ক্ষমতা একমাত্র তারই আছে জানবে। আমি কথা দিলাম হোমস, তুমি নিশ্চিন্তে থাকো। দরকার হলে তাকে বাহুবলে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসব। এসব একদম করতে যেও না। ওকে ভালো করে বুঝিয়ে সুচিয়ে আসতে বলবে। আর শোনো, তুমি আগে চলে আসবে, একসঙ্গে এসো না। পই পই করে বারণ করছি ওয়াটসন, একসঙ্গে এসো না। এই ব্যাপারে যেন কোনো ভুল না হয়। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে বলে এই কথা তোমায় বললাম। আর ঠিক যেমনটি বললাম ঠিক সেইভাবেই বলবে ওয়াটসন। পাছে উন্মত্ততার ঘরে আবার ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় হোমস। এই ভয়ে চাবিটা সঙ্গে করে নিয়ে এলাম। আসবার সময় দেখে এলাম একটা অতুলনীয় মেধা কিভাবে অবোধ শিশুর ন্যায় আধো আধো স্বরে আবল তাবল বকছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম আচমকা উচ্চকণ্ঠে তীক্ষ্ণ সরু গলায় কি সব বলতে শুরু করেছে হোমস। তবে সেগুলো কিছুই বোঝার উপায় নেই। রাস্তায় নেমে হুইসেল দিয়ে ভাড়াটে ঘোড়ার গাড়ি রাখতে কুয়াশার মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, ও মশাই, মিস্টার হোমস আছেন কেমন? লোকটাকে চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মার্টন। বললাম, হোমস ভীষণ অসুস্থ। ভদ্রলোক অদ্ভুতভাবে চেয়ে রইল। আবছা আলোয় মনে হল যেন একটা পৈশাচিক উল্লাস চকিতের জন্য ভেসে গেল তার মুখের ওপর দিয়ে। বলল, সেরকম কুচক তো শোনা যাচ্ছে। গাড়ি এসে গেল, উঠে বসলাম আমি। লোয়ার বার্গ স্ট্রিট রাস্তাটা নাটিংহাল আর কেনসিংটনের মাঝামাঝি জায়গায়। যে বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো সেটি পুরনো আমলের লোহার রেলিং দিয়ে ঘেরা বেশ চমকালো ধরনের ভাঁজ করা বিরাট পাল্লাওয়ালা দরজার বাড়ি। কপাটে চকচকে তামার কারুকার্য। কলিং বেল বাজাতেই গম্ভীর মুখ এক বাটলার এসে কার্ড নিয়ে গেল ভেতরে।
কিন্তু আমার সামান্য নাম আর খেতা মনোভূত হল না মিস্টার ক্যালভার্টনের। আধ খোলা দরজার মধ্যে দিয়ে শুনলাম তার সেই তীক্ষ্ণ চড়া কণ্ঠস্বর। লোকটা কে? কি চায়? কতবার বলবো তোমাকে, আমার কাজের সময় যেন কেউ বিরক্ত না করে। বিড়বিড় করে কিসব যেন বলল বাটলার, কিন্তু তাতে ঠান্ডা না হয়ে আরো চলে উঠলেন মিস্টার স্মিথ। চিৎকার করে বললেন, বলে দাও আমি বাড়িতে নেই। খুব বেশি দরকার থাকলে যেন কাল সকালে আসে। যাও, কাজের সময় যত উৎপাত এসে জোটে। আবার বিড়বিড় করে কি যেন বলল বাটলার। যা বললাম তাই বলো গিয়ে। কাল সকালে যেন আসে। কাজের সময় ঝামেলা আমি একদম পছন্দ করি না। আমার চোখের সামনে তখন ভেসে উঠল হোমসের ছটপটানি, প্রলাপের ঘরে উন্মত্ত আচরণ। প্রতি মিনিটে আয়ুক্ষয় হচ্ছে তার। এখন তাই আর সৌজন্য বা শিষ্টাচার দেখাবার সময় নয়। মিস্টার স্মিথের ধমকে জবুতবু বাটলার এসে পৌঁছানোর আগেই আমি ঢুকে পড়লাম তার পাশ দিয়ে সোজা ভেতরের পড়ার ঘরে। ফায়ার প্লেসের পাশে রাখা চেয়ার থেকে ভীষণ রাগের অতীক্ষ্ণ চিৎকার ছেড়ে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি। হলতে মুখ, চামড়ায় অজস্র ভাঁজ, ভারী দুপাট করা তেলতেলে চিবুক, ভীষণ মোটা একচোরা ভুরুর তলা থেকে দুটো অগ্নিদৃষ্টি চোখের চাহনি যেন সেই মুহূর্তে আমায় ভস্মীভূত করে ফেলে। লোকটার মাথায় বিরাট ডাকের উপর হেলিয়ে বসানো একটা ভেলভেটের টুপি। মাথার সাইজ নিঃসন্দেহে প্রকাণ্ড, কিন্তু অবাক হলাম সেই অনুপাতে তার ছোট্ট থরটা দেখে। হাত পা জীর্ণ। বিকট এক আর্ত চিৎকারে উনি বললেন, মানেটা কি? কে বলেছে আপনাকে এভাবে ঘরে ঢুকতে? বলে পাঠালাম না কাল সকালে আসবেন? আগে আমি সত্যি লজ্জিত, কিন্তু একদম সময় নেই। মিস্টার শার্লক হোমস নামটা শোনার সঙ্গে সঙ্গেই অসাধারণ পরিবর্তন এলো লোকটার চোখে মুখে। মিলিয়ে গেল ক্রোধের অভিব্যক্তি। নিমেষের মধ্যে টান টান হয়ে গেল মুখের প্রতিটি রেখা। আমায় থামিয়ে দিয়ে বললেন, আপনি হোমসের কাছে থেকে আসছেন নাকি? আগে হ্যাঁ। তা সে আছে কি রকম? মরতে চলেছে, ভীষণ অসুখ, সেই জন্যই তো এসেছি আপনার কাছে। হাত নেড়ে আমাকে বসতে বলে নিচেও বসলেন ভদ্রলোক। বসুন। বসতে গিয়ে তার মুখটা অন্যদিকে একটু ঘুরে গিয়েছিল। উল্টো দিকে আয়নায় দেখতে পেলাম হলদে মুখের প্রতিফলন। তার চোখে মুখে অবিশ্বাস্য রকমের পৈশাচিক উল্লাস ফুটে উঠল। হয়তো চোখেরই ভুল, কেননা পর মুহূর্তেই যখন আমার দিকে ফিরলেন তখন তার মুখের চেহারায় দেখলাম আন্তরিক উদ্বেগের বহিঃপ্রকাশ। বললেন, খুবই দুঃসংবাদ। হোমসের সঙ্গে কর্মসূত্রে একবার আলাপ হয়েছিল আমার। হ্যাঁ, ওর মেধা, চিন্তা শক্তি এবং তার থেকে ওর চরিত্রকে আমি শ্রদ্ধা করি। আমি যেমন অসুখ বিসুখের শখের গবেষণা নিয়ে নাওয়া খাওয়া ভুলেছি, হোমসও তেমনি হাজারো অপরাধ নিয়ে শখ মিটিয়ে চলেছে। ওর আবার জীবনের লক্ষ্য দুনিয়ার সব পাপীকে খাঁচায় বন্দি করা। আমার জীবনের লক্ষ্য জীবাণুদের সব অংশে ধ্বংস করা। ওদের জন্য কেমন খাঁচা বানিয়ে রেখেছি। একটা টেবিলে সারি সারি বোতল আর জার সাজানো। উনি বললেন, জানেন, দুনিয়ার অত্যন্ত ভয়ঙ্কর কয়েকটা জীবাণু কিরকম প্রায়শ্চিত্ত যে করছে, ওই যে জিলেটিনের মধ্যে পুরে রেখেছি। লন্ডন শহরে আপনি ছাড়া এই ব্যাপারে আর বড় বিশারদ নেই। আপনার উপরে অসীম শ্রদ্ধার আস্থা আছে বলেও আমাকে পাঠিয়েছে এখানে। কি জানি কেন চমকে উঠলেন খুদে ব্যক্তি। ডাক মাথা থেকে ভেলভেটে টুপিখানা সুরুত করে পিছলে পড়ে গেল মেঝেতে। বললেন,
আমার সাহায্য চাই হোমস। সে আবার কি কথা? ওকে আমি সাহায্য করব কি করে তা কি বলেছে হোমস? আগে প্রাচ্য রোগে আপনার বিশেষ জ্ঞান আছে বলে সাহায্য করতে পারবেন। কিন্তু রোগটা প্রাচ্য মুলুক থেকে নিয়ে এসেছে এমন ধারণাটা হলো কেন তার? হোমসকে জাহাজ ঘাটায় কিছু প্রাচ্য দেশীয় খালাসিদের সঙ্গে কাজ করতে হয়েছিল, তখনই রোগটা সংক্রামিত হয়েছে। প্রসন্ন হেসে মেঝে থেকে টুপিটা কুড়িয়ে নিলেন ভদ্রলোক। বললেন, তাই নাকি? তা ভুগছে কদিন? দিন তিনেক। আচ্ছা, প্রলাপ বকছে কি? হ্যাঁ, মাঝে মাঝে। আরে সর্বনাশ! এই অবস্থায় ওর পাশে না যাওয়াটা অমানুষের মতো কাজ হবে। যদিও কাজের ক্ষতি হবে আমার, সে যাক। তাহলেও আপনার সঙ্গে আমি যাব ডক্টর ওয়াটসন। হোমসের নিষেধাজ্ঞা মনে পড়ে গেল আমার। বললাম, মিস্টার ক্যালবার্টন, আমার আরো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমি নিজেই যাচ্ছি। ঠিকানা তো কাছেই, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এক বুক হতাশা নিয়ে ফিরে এলাম বেকার স্ট্রিটের বাসায়। ভেবেছিলাম এইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই হোমসের আরো সাংঘাতিক অবনতি দেখব, কিন্তু না। স্বস্তির নিঃশ্বাস ফেললাম ওর অবস্থার উন্নতি হয়েছে দেখে। চেহারা আগের মতোই বিবর্ণ, কিন্তু প্রলাপ আর বকছে না। কথা বলল খুব ক্ষীণ কণ্ঠে, স্বভাব মতো রসিয়ে রসিয়ে। দেখা হলো ওয়াটসন? আসছেন উনি? চমৎকার, তুমি আমার শিরাদূত। উনি তো আমার সঙ্গে আসতে চেয়েছিলেন। তা হতে পারে না ওয়াটসন। রোগটা জুটিয়েছে কোত্থেকে জানতে চাননি? উত্তরে আমি যা বলেছি তা জানাতে হোমস বলল। ব্রাভো, খাঁটি বন্ধুর মতো কাজ করে এলে। এবার সরে পড়ো। না হোমস, ওর মতামতটা শুনে তারপর যাব। নিশ্চয় শুনবে। তবে কি জানো, উনি প্রাণ খুলে মতামত প্রকাশ করবেন শুধু আমার সাক্ষাতে। অন্য কেউ থাকলে মন খুলে কথা বলবেন না উনি। আমার এই খাটের মাথার দিকে একটা ছোট্ট ঘর আছে, ওইখানে গিয়ে লুকিয়ে পড়ো। কি আবল তাবল বকছো হোমস? যা বলি তাই করো। ওখানে কেউ থাকতে পারে বলে কেউ আশা করবে না। এছাড়া আর কোনো উপায় নেই ওয়াটসন। বলতে বলতে আচম্বিতে শটান উঠে বসে হোমস বলল, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি ওয়াটসন। এসে গেলেন বলে। যাও ওয়াটসন, যাও, শিগগির যাও। শিগগির কি লুকিয়ে পড়ো, কুইক। শুধু কান খাড়া করে শুনে যাবে। আর হ্যাঁ, লিসেন ভেরি কেয়ারফুলি। যাই ঘটুক না কেন, আই রিপিট, যাই ঘটুক না কেন, একটুও নড়বে না, একটা কথাও বলবে না। বলেই হোমস শপথ করে বিছানায় শুয়ে পড়ল। লাফ দিয়ে কোনো মতে লুকিয়ে পড়লাম ছোট্ট খোপড়িটার মধ্যে। সিঁড়িতে শোনা গেল ধূপ ধূপ পায়ের শব্দ। শোবার ঘরের দরজা খুলল এবং তারপর আবার বন্ধ হয়ে গেল। তারপর আর কোনো শব্দ নেই। নৈশব্দের মধ্যে কেবল হোমসের দ্রুত হাঁপানির আওয়াজ শোনা যেতে লাগল। বেশ বুঝলাম, কাঠের পাশে দাঁড়িয়ে হোমসের দিকে তাকিয়ে আছেন মিস্টার স্মিথ। একটু বাদেই ভঙ্গ হল নীরবতা। হোমস, শুনতে পাচ্ছ হোমস? ফিস ফিস করে হোমস বলল, মিস্টার স্মিথ, সত্যি কি আপনি? আমি ভেবেছিলাম আপনি আসবেন না। তা অবশ্য ঠিকই, তবু দেখো আমি এসেছি। আপনার অসীম দয়া মিস্টার স্মিথ, আপনাকে আমি সমীহ করি।
চাপা হাসি হেসে উঠলেন মিস্টার স্মিথ। বটে, এই খবর কিন্তু লন্ডনের একজনই রাখে। একমাত্র তুমি জানো কি হয়েছে তোমার। হ্যাঁ মিস্টার স্মিথ, সেই একই রোগ। ও হো, লক্ষণগুলো চিনতে পেরেছ তাহলে? একেবারে হারে হারে। তোমার চেহারা দেখেই বুঝতে পারছি লক্ষণ সেই একই। ভিক্টর বেচারা 4 দিনেই শেষ হয়ে গিয়েছিল। এশিয়ার মরণ ব্যাধি লন্ডনের বুকে একজনকে শেষ করে দেয় কিভাবে, এই ভেবে খুব চিন্তায় অবাক হয়ে পড়েছিলে তুমি। বিশেষ করে যে রোগ নিয়ে শুধু আমি বিশেষ জ্ঞান অর্জন করেছি। তবে কি জানো, রোগটার উৎপত্তি আর পরিণতি নিয়ে মন্তব্য প্রকাশ করতে গিয়েই তুমি মরতে বসেছ। আমি তো জানি ভিক্টরকে আপনিই মেরে ফেলেছেন। জানো নাকি? এতই যদি জানো, তাহলে আমাকে ডেকেছ কেন বাজবার জন্য? আমার সম্বন্ধে কোৎসা রটিয়ে ফের পায়ে ধরে ডেকে এনেছ কেন শুনি? তোমার মতলবটা কি? একটু জল মিস্টার স্মিথ, একটু জল দিন। ভীষণ গলাটা শুকিয়ে গেছে। আর বেশি দেরি নেই তোমার, কিন্তু কাজের কথাটা শেষ হওয়ার আগে তোমাকে মরতে দিতে চাই না আমি। সেই জন্যই জলটা দিচ্ছি। ওহো, ঢক ঢক করে খেও না, একটু খাও, ঠিক আছে? কি বললাম বুঝেছ? ঘুমিয়ে উঠল হোমস। ফিস ফিস করে বলল, আমাকে বাঁচান, কথা দিচ্ছি এই নিয়ে আর কোনো কথা বলবো না। আমাকে সারিয়ে তুলুন, দেখবেন আমি সব ভুলে গেছি। কি ভুলে যাবে তুমি? ভিক্টর স্যাভেজের মৃত্যুর কারণ যে আপনি, এইমাত্র সেটা নিজের মুখেই স্বীকার করেছেন। কিন্তু বিশ্বাস করুন, ওসব কথার মনে রাখবো না। আমাকে বাঁচান। কাঠগড়ায় সাক্ষী হয়ে জীবনে আর তোমাকে দাঁড়াতে হবে না। কাজেই তুমি মনে রাখলেই কি আর না রাখলেই কি? কিভাবে মারা গেছে আমার ভাইপো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার যত মাথা ব্যথা শুধু তোমার জন্য, বুঝেছ? শুধু তোমার জন্য। আমি জানি, আমার জন্য। নিজের বুদ্ধি নিয়ে অহংকারে মটমট করো বলেই আজ তোমার এই অবস্থা। তোমার কি ধারণা তোমার মতো ধারলো মগজ দুনিয়ার আর কারো কাছে নেই? বড্ড বুদ্ধিমান মনে করো নিজেকে। রাজ্য দেশীয় খালাসিদের মধ্যে থেকে সংক্রমিত হওয়া ছাড়াও যে রোগ তোমার শরীরে ঢুকতে পারে, সেই কথা কি ভেবে দেখেছ? ভাববার শক্তি আর নেই। আমাকে বাঁচান। এখনো বাঁচতে চাও? মরবার আগে বরং জেনে যাও কোত্থেকে জীবাণুটা ঢুকলো তোমার শরীরে। বড় যন্ত্রণা হচ্ছে, যা হয় কিছু একটা ওষুধ দিন। তাই নাকি? খুব যন্ত্রণা হচ্ছে? গুলিগুলো শেষের দিকে এমনই করতো, হাতে পায়ে খিঁচ ধরছে, তাই তো? হ্যাঁ, খিঁচ ধরছে। ধরুক, কিন্তু কানে তো খিঁচ ধরেনি। কথা এখনো শুনতে পাচ্ছ? এখন যা বলি শোনো। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার ঠিক আগে অস্বাভাবিক কোনো ঘটনা মনে পড়ে কি? কই না তো। ভালো করে ভেবে দেখো। ভাববার মতো মাথা আর নেই, বড্ড কষ্ট হচ্ছে। বেশ বেশ, তাহলে বরং আমি ধরিয়ে দিচ্ছি। ডাকযোগে কিছু পেয়েছিলে? ডাকযোগে? এই ধরো একটা কৌটো। কিছু মনে করতে পারছি না।
সেন্স হারিয়ে ফেলছি। ও গড। হোমস, হোমস, আমার কথা শোনো হোমস। স্পষ্ট শুনলাম মুমূর্ষু হোমসকে প্রচন্ডভাবে ঝাঁকুনি দেওয়া হচ্ছে। কি কষ্টে যে হাত পা গুটিয়ে বসে রইলাম তা শুধুমাত্র আমিই জানি। স্মিথের গলা ভেসে এলো। আমার কথা তোমাকে শুনতেই হবে হোমস। হাতির দাঁতের একটা কৌটোর কথা মনে পড়ছে? বুধবার ডাক পিয়ন এসে দিয়ে গিয়েছিল, তুমি খুলেছিলে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে একটা ছোচলো স্প্রিং ছিল। ইয়ার কি করে কেউ নিশ্চয়ই। ইয়ার কি নয়, জীবন দিয়ে সেটা এক্ষুনি টের পাবে। মাথায় তোমার গোবর আছে বলে কিছু বুঝতে পারোনি। এমনই বোকা তুমি, আর এই বুদ্ধি নিয়ে আমাকে ঘাঁটাতে এসেছিলে কোন সাহসে? দিয়েছি তোমায় পাল্টা জবাব। আবার খাবি খেতে খেতে হোমস বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কৌটোটা খোলার পরই স্প্রিং এর খোঁচায় আঙুল থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল। এই তো সেই কৌটো টেবিলেই পড়ে আছে। হ্যাঁ হোমস, সেই কৌটো। এটা আমার পকেটেই থাক, সঙ্গে করে নিয়ে যাব। কোনো প্রমাণ আর থাকবে না। ভিক্টরের মৃত্যু সম্পর্কে বেশি খবর জেনে ফেলেছিলে না, আর সেই কারণেই তোমাকে মরণ ঔষধ দিতে বাধ্য হলাম। আর বেশিক্ষণ আয়ু নেই তোমার। হ্যাঁ, শেষ নিঃশ্বাসটা দেখে তারপরই যাব। বসে বসে দেখে যাই কিভাবে মরণের দিকে এগিয়ে যাও তুমি। এবার হোমসের কণ্ঠস্বর এত ক্ষীণ হল যে যেন তার শ্রুতিগোচর হয় না। স্মিথ বললেন, কি বললে তুমি? গ্যাসের আলো বাড়িয়ে দেব? ও, চোখে অন্ধকার দেখছো বুঝি? তার মানে খেলা শুরু হয়ে গেছে। বেশ বেশ বেশ, আলো বাড়িয়ে দিচ্ছি। পায়ের আওয়াজ এগিয়ে গেল জানালার কাছে। তারপর হঠাৎ জোরালো আলো দেখা গেল ঘরে। সেই সঙ্গে ভেসে এলো স্মিথের গলা। বলো হোমস, বলো। শেষ মুহূর্তে তোমার আর কি কাজে লাগতে পারি বলে ফেলো। ওখান থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাইটা দিন। আর একটু হলে বিস্ময়ে আনন্দে আমি চিৎকার করে উঠতাম। একটু কাহিল গলায় হলেও বেশ স্বাভাবিক গলায় কথা বলছে হোমস। এই স্বর আমি চিনি। বেশ কিছুক্ষণ থমথমে হয়ে রইল পরিবেশ। কোনো শব্দ নেই। বেশ বুঝলাম বিষম অবাক হয়ে হা করে হোমসের দিকে তাকিয়ে আছেন মিস্টার কালভার্টন স্মিথ। তারপরেই শুনলাম তার শুষ্ক কাটা কাটা কণ্ঠস্বর। এর মানেটা কি? স্রেফ অভিনয়। অভিনয়টা বাস্তবদর্শী করার জন্য অবশ্য গত 3 দিন থেকে জল বা খাবার কিছুই খাইনি। আপনার হাত থেকেই প্রথম জলটুকু খেলাম। তবে কি জানেন, এই ধূমপানটা আমার কাছে আরো বিরক্তিকর। এই তো দেখুন না, সিগারেট পেয়েছি, কিন্তু দেশলাইটা কই? তারপরই দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠার আওয়াজ শোনা গেল। আর তারপরই হোমসের গলার আওয়াজ। কি আরাম! আরে কি পুরনো বন্ধুর পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। পায়ের আওয়াজ শোনা গেল বাইরে। খুলে গেল দরজা। কে যেন ঘরে ঢুকলো ভারী বুটের আওয়াজ তুলে। হোমস বলল, মার্টিন, এই তোমার আসামি। ইন্সপেক্টর মার্টিন বলে উঠল, মিস্টার স্মিথ, ভিক্টর সাভেজকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করিতেছি। খুক খুক করে হেসে উঠল হোমস। বলল, মার্টিন, সেই সঙ্গে আরো একটা চার্জ দিতে ভুলো না। উনি শার্লক হোমসকে খুন করার চেষ্টাও করেছিলেন। তবে আমার মুখের দিকে চেয়েই বোধহয় মিস্টার কালভার্টন স্মিথ একটা উপকারও করেছেন।
নিজেই গ্যাসের আলো জ্বালিয়ে সিগন্যাল দিয়ে ডেকে এনেছেন তোমায়। তাই এক কাজ করো, দেখো ওর কোটের ডান পকেটে একটা ছোট্ট কৌটো আছে, আগে ওটা বার করে নাও। ধন্যবাদ। এখানে রাখো কৌটোটা, নাড়াচাড়া করতে যেও না, মারা পড়বে। কোর্টে মামলা উঠলে কৌটোটা কাজে লাগবে। আচমকা ধাবমান পায়ের শব্দ, ধস্তাধস্তি, লোহায় লোহায় ঠোকাঠুকির ঝংকার এবং তার সঙ্গে যন্ত্রণা বিকৃত চিৎকার শোনা গেল। ইন্সপেক্টর বলল, আপনি খামোখা মার কেন খাচ্ছেন? সোজা হয়ে দাঁড়ান। কড়াং করে আওয়াজ হলো হাতকড়া লাগিয়ে দেওয়ার। হিংস্র কণ্ঠে চিৎকার করে উঠলেন স্মিথ, খুব ফাঁদে ফেললে দেখছি হোমস। মনে রেখো, কাঠগড়ায় শেষ পর্যন্ত তোমাকেই উঠতে হবে, আমাকে নয়। রোগ সারানোর নাম করে ডেকে এনে পাগলের মতো যাতা বলে আমাকে ফাঁসাতে যেও না, বিপদে পড়বে। মিথ্যে সন্দেহকে গল্প বানিয়ে প্রমাণ করা যায় না হোমস, পাগলের প্রলাপ ভাববে সবাই। আরে ওয়াটসন যে। আমি বেরিয়ে আসতেই হোমস বলল, কি ভুলো মন দেখেছ আমার? তোমার কথা একদমই খেয়াল ছিল না, মাফ করে দাও ভাইয়া। 1001 ক্ষমা চেয়ে নিচ্ছি। মিস্টার স্মিথের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আর কোনো দরকার আছে কি? আজ বিকেলেই তো সেই পালা চুকিয়ে এসেছ। গাড়ি আছে তো নিচে? এই মহামান্য অতিথিকে নিয়ে তোমরা এগো, আমি জামা কাপড় পাল্টে যাচ্ছি। এখন থানায় যাওয়াটা আমার দরকার। এই হাত মুখ ধোয়ার ফাঁকে ফাঁকে এক গ্লাস ব্র্যান্ডির সঙ্গে খান কয়েক বিস্কুট খেয়ে নিল হোমস। তারপর বলল, বাঁচলাম। এমনিতে বড় অগোছালো আমি, তার উপর এত ধকল পড়লে অসুস্থ হয়ে পড়ব। অথচ দেখো, এসব না করলেও চলতো না। মিসেস হাডসনকে যদি বিশ্বাস করাতে না পারতাম যে আমি সত্যি মরতে চলেছি, তিনি তাহলে তোমাকে ঠিক সেইভাবে বোঝাতে পারতেন না, তোমার মনে সেই বিশ্বাস আনতে পারতেন না। আর না পারলে এই ধুরন্ধর স্মিথকে তুমি এখানে আমার খপ্পরে টেনে আনতে পারতে না। আমি জানতাম নিজের কীর্তি স্বচক্ষে দেখবার জন্য ছুটে সে আসবেই। এত লুকোচুরির জন্য ভাই কিছু মনে করো না, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তোমার বিদ্যা বুদ্ধির উপর আমার দারুণ ভরসা। কিন্তু হোমস, তোমার মুখটা ওই রকম বিভৎস ফ্যাকাশে হলো কি করে? 3 দিন পেটে কিছু না পড়লে কেউই সুস্থ থাকতে পারে না ওয়াটসন। বাকিটুকু সাজাতে একটা স্পঞ্জি যথেষ্ট। কপালে একটু ভেসলিন, চোখে বেলেডোনা, গালের হাড়ে রুজ, আর ঠোঁটের কোণে একটু মোম, ব্যাস। বুঝলে, এটা বোকা বানানোর জন্য একটা আর্ট। এছাড়া মাঝে মাঝে পাগলের প্রলাপ জুড়ে দিলে মনে হবে ঠিক যেন মাথা খারাপ হতে চলেছে। এই অসুস্থতার ভান করা নিয়ে একটা প্রবন্ধ লিখবার ইচ্ছা ছিল আমার বহুদিনের। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু সত্যি যখন ছোঁয়াচে রোগ হয়নি তোমার, তখন আমাকে কাছে ঘেঁচতে দিলে না কেন? তাও কি আমাকে বলে দিতে হবে ওয়াটসন? 4 ফুট দূর থেকে একজন এক্সপার্ট ডাক্তারকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু আমার গায়ে হাত দিলে কি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যেতাম না? আমার জ্বর কোথায়, আমার পালস তো স্টেবল, তা তো গায়ে হাত দিলেই বুঝতে পারতে। তোমার মনে অবিশ্বাস এসে গেলে ধরিবা স্মিথকে বিশ্বাস করে আমার খবর নিয়ে আসতে পারতে না। তুমি কি ভাবো তোমার ডাক্তারি বিদ্যা বুদ্ধির উপরে আমার সত্যি অশ্রদ্ধা আছে? তোমাকে কি আমি চিনি না ওয়াটসন? ওয়াটসন, কৌটোয় হাত দিও না। পাশ থেকে ডালাটা সামান্য ফাঁক করে দেখতে পারো। খেয়াল করে দেখো, বিষধর সাপের দাঁতের মতো স্প্রিং এর ডগাটা ওকে দিচ্ছে। ঠিক একই কায়দায় সরিয়ে দেওয়া হয়েছে স্যাভেজ বেচারাকেও। অনেক রকম চিঠিপত্র আমার কাছে আসে, তাই প্যাকেট খোলার সময় আমি হুঁশিয়ার থাকি। কিন্তু আমি শয়তানটাকে বিশ্বাস করাতে চেয়েছিলাম যে সত্যি সত্যি যেন ওর মরণ পানে আমি ঘায়েল হয়েছি, যাতে উল্লাসের চোটে বাহাদুরি দেখাতে গিয়ে সে নিজের মুখে স্বীকার করে ফেলে তার নিজের কীর্তি।
তা অভিনয়টা কিরকম করেছি বলো? অসংখ্য ধন্যবাদ ওয়াটসন। এই নাও, কোটটা পরিয়ে দাও। আর শোনো, থানার কাজ শেষ হলে সিমসনের রেস্তোরাঁয় গিয়ে পুষ্টিকর কিছু খাবার আহার করে আসবো। কি বলো মাই ডিয়ার ওয়াটসন? আজ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ডাইং ডিটেকটিভ।